সূর্যের সংস্পর্শে নয়নজোড়া যেতেই জঙ্কুকের নিদ্রা কাটে। দরজায় টোকা পড়ে। জিন বেগম ডাকছে। জঙ্কুক উঠে বসে। দেয়াল ঘড়িতে সকাল 8টা বাজে। ঈদের নামাজে যাবে বলে তাৎক্ষণিক উঠে গেল। গোসল করে বাহিরে বের হতেই নাকে খাবারের সুঘ্রাণ ভেসে এলো। জিন বেগম কাচের বাটিতে গরম গরম সেমাই বেড়ে এনে আদুরি গলায় বলে, খেয়ে দেখতো ঠিকঠাক আছে নাকি। জঙ্কুক এক চামচ খেয়ে প্রশংসা করলো। সব সময়ের মতো সুস্বাদু আম্মু। হেসে জিন বেগম আবারও রান্নাঘরে ঢুকে জঙ্কুক রুমে যায় তৈরি হতে। কিছু সময় শপিং ব্যাগটার দিকে তাকিয়ে থাকে। আরএম সাহেব পাঠিয়েছে এটা। জঙ্কুক গতকাল রাতে খুলে দেখেছে। সাদা পাঞ্জাবি পায়জামার সেট, কালো কোটি দিয়ে কালো জুতাও পাঠিয়ে দিয়েছে। জঙ্কুক তার বাবার দেওয়া পাঞ্জাবি পায়জামায় পরল। শরীরে আতর আর চোখে সুরমা দিয়ে সাদা টুপি হাতে নিয়ে বের হলো। জিন বেগম ছেলেকে দেখে মুগ্ধ হলেন। লম্বা জঙ্কুকের মাথাটা টেনে এনে চুমু খেলো। বাচ্চাদেরকে আসতে বলিস। আচ্ছা বলবো। জঙ্কুক বাপ চাচাদের সাথে সাধারণত নিজেদের এরিয়ার জনপ্রিয় মসজিদে নামাজ আদায় করে। আজকেও সেখানেই রওনা হলো। তার মন বলছে আরএম সাহেব সেখানেই দাঁড়িয়ে আছে। হলো তাই। আরএম সাহেব, জিহুব সাহেব, বুগাম সাহেব, সুবিন আর দীপ্ত পাঞ্জাবি পায়জামা টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে। প্রত্যেকে তার কিনে দেওয়া পাঞ্জাবি পায়জামা পরেছে। জঙ্কুককে দেখে দীপ্ত ছুটে এসে কোলে চড়ে। জিহুব সাহেব হাসতে হাসতে ডাকে। ভাইপোর সাথে কোলাকুলি করে। তাদেরকে ঘিরে আছেন এলাকার চেনা জানা বেশ কিছু ভদ্রলোক। এক সময় বাপের পাশে গিয়ে দাঁড়ায় জঙ্কুক। ভীষণ গম্ভীর কণ্ঠে মিনমিন করে বলে, ঈদ মুবারক। পরপরই দীপ্তকে নিয়ে মসজিদে ঢুকে যায় জঙ্কুক। আরএম সাহেব হাসলো। তিনিও বিড়বিড় করে আওড়ালো, ঈদ মুবারক। বেলা 11টায় জঙ্কুকের ফ্ল্যাটে হাজির হলো সব বাচ্চা কাচ্চার দল। এসে জঙ্কুকের থেকে সালামি নিতে ব্যস্ত। জঙ্কুক এক এক করে সবাইকে টাকার খাম দিয়ে দিল। সবার শেষে তে এলো। তে তার কিনে দেওয়ায় গ্রাউন্ডটা পড়েছে। সাথে সাদা জর্জেট জরির ওড়না, যেটা এক পাশে রেখেছে। সুন্দর করে সেজেছে, চুলগুলো খোলা। পরিপাটি এই থেকে জঙ্কুক কয়েকবার দেখলো এবং ইচ্ছা করেই তাড়াতাড়ি খামটা দিল না। একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে যেন তে তার চোখের সামনে কিছু সময় বেশি থাকে। সেই কারণ ধরে প্রশ্ন করলো, কি সমস্যা? আমার সালামি। তোর কিসের সালামি? তে চোখ বড় বড় করে ফেললো। আমার খাম কোথায়? জঙ্কুক উঠে দাঁড়ায়। আয়নার সামনে গিয়ে চুল ঠিক করা ভঙ্গিতে বলে, নেই। কি? দিন আমার খাম তাড়াতাড়ি। জঙ্কুক কিছুক্ষণ ভেবে বলে, সালাম করেছিস যে সালামি দেব? এই কথা এখনই করছি। তে ওনাটা মাথায় টেনে সুন্দর ভঙ্গিতে সোজা সাপটা হয়ে দাঁড়ায়। ভদ্র শালীন ভঙ্গিতে বলে, আসসালামু আলাইকুম জঙ্কুক ভাইয়া, দিন এবার। জঙ্কুক সালাম দেওয়ার ভঙ্গি দেখে অগোচরে হাসে। তারপর গম্ভীর হওয়ার নাটক করে বলে, হয়নি, একটা কাজ কর, 1 প্লেট বিরিয়ানি নিয়ে আয়, তারপরে সালামি দেব। তে নাক ফুলালো। অভিমানী গলায় বলল, লাগবে না সালামি। তারপর হন হন করে রুম থেকে চলে যেতে নিলে দ্রুত জঙ্কুক হাতটা টেনে ধরে বলে, দাঁড়া দাঁড়া, দিচ্ছি। তে হেসে ওঠে। সালামির খাম পেয়ে খুশিতে গদগদ হয়ে যায়। নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে ড্রেস দেখিয়ে শুধায়, আমাকে কেমন লাগছে জঙ্কুক ভাইয়া? জঙ্কুক শুধু তাকিয়ে রইল, কিছুই বলল না। দেখলো তাকিয়ে। কিছুক্ষণ লাজুক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা তেকে। তে কিছু সময় দাঁড়িয়ে থাকে। তারপর হুট করে বের হয়ে যায়। জঙ্কুক ওর যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আসমানের চাঁদের থেকেও সুন্দর লাগছে তোকে তে। নিজেকে সব সময় নিয়ন্ত্রণ রাখা জঙ্কুক আজ একটু ব্যাকুল বটে। প্রিয়সীকে দেখা তৃষ্ণা তার মিটছেই না। কতবার ঘুরিয়ে ফিরিয়ে থেকে দেখলো তার হিসাব নেই। তেও আজকে বড্ড বিরক্ত করছে। চুপটি করে এক জায়গায় এক দ্বন্দ্ব বসছে না। পুরোটা ফ্ল্যাট জুড়ে তার বিচরণ। একটু তার সামনে বসলে কি সমস্যা? বসুক না চুপ করে। জঙ্কুক লুকিয়ে অগোচরে একটু দেখবে। এখন কি দেখাও মানা? লিভিং রুমের সোফায় টেবিল ল্যাম্পের মতো বসে আছে কার জন্য? তের জন্যই তো, না হলে তো নিজের রুমে থাকতো। জঙ্কুক টেলিভিশনের চ্যানেল পাল্টাতে গিয়ে আর চোখে খেয়াল করলো তে প্লেট হাতে ছুটে আসছে। টি টেবিলের ওপাশ দিয়ে না গিয়ে তার সামনে দিয়ে যাবে। এবার জঙ্কুক অদ্ভুত একটা কাজ করে বসলো। ডান পাটা হঠাৎ করে মেলে দিল। তে ছুটতে গিয়ে তার পায়ে বেঁধে হোঁচট খেয়ে পড়লো জঙ্কুকের উপরে। হঠাৎ গভীর স্পর্শে জঙ্কুক চমকে গেল। কেঁপে উঠলো তার গোটা শরীর। তেকে বাঁচাতে গিয়ে জড়িয়ে ধরলো। আবিষ্কার করলো তার মুখ বরাবর তের বুক। তার মস্তিষ্ক মুহূর্তেই থমকে গেল। হাত জোড়া থেকে সামলাতে গিয়ে জড়িয়ে ধরেছে তের কোমর। তের গোটা নরম শরীর
শরীরটা সে খুব ভালোভাবে অনুভব করতে পারছে। নাকে ভেসে আসছে তের মেলি শরীরের গন্ধ। এমনটা সে মোটেও প্রত্যাশা করেনি, বুঝতেই পারেনি তে এভাবে তার উপরে পড়বে। এই বিষয়টা তার মস্তিষ্কে ছিলই না। লজ্জাজনক এক অবস্থায় পড়ে তে নিজেই হতভম্ব। হাসপাস করে মাথা নিচু করে তাকাতেই জঙ্কুক ছন্ন ছাড়া উদ্বিগ্ন দৃষ্টিতে দৃষ্টি নিবদ্ধ হলো। সেভাবেই দ্রুত উঠতে নিয়ে আবারও পড়ল। এবার সরাসরি জঙ্কুকের গালের সাথে গালটা ঘষে গেল তের। জঙ্কুকের হাত কাঁপছে। এই পর্যায়ে সে আর তেকে স্পর্শ করলো না। তে নিজেই জঙ্কুকের বুকে দু হাতে ঠেলে উঠে দাঁড়ালো দ্রুত। সরি বলতে বলতে এক দৌড়ে ছুটে গেল জিনের রুমের দিকে। রয়ে গেল তাজ্জব জঙ্কুক একা। জঙ্কুক থমকালো, চমকালো। জঙ্কুক দীর্ঘ সময় সেভাবেই বসে থাকলো। কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস চলাচল হতে বিরত ছিল সে। মস্তিষ্ক সচল হতেই দীর্ঘ শ্বাস নিয়ে ফেললো। গলাটা শুকিয়ে গেছে তার, পানি খাওয়া দরকার। ভেতরটা এমন শব্দ করছে কেন? মনে হচ্ছে তার এই দ্রুত বেগে চলা হার্টবিট পুরো এলাকা শুনতে পাবে। চোখ জোড়া বন্ধ করতেই ওই নরম শরীরের স্পর্শ চোখের সামনে ভেসে উঠছে। জঙ্কুক চট জলদি সোফা থেকে উঠে নিজের রুমে চলে এলো। সোজা বারান্দায় গিয়ে দাঁড়ালো। দমটা বন্ধ হয়ে আসছিল। প্রকৃতির বাতাস দীর্ঘ সময় উপভোগ করে শান্ত হলো। তারপর নিজের পায়ের দিকে নজর দিল। ইচ্ছা করছে পাটা ভেঙে ফেলতে। তখন এমন বিশ্রী কাজটা কেন করলো? তে নিশ্চয়ই ভয় পেয়েছে হাইপার না হয়ে যায় মেয়েটা। তের কথা ভেবে জঙ্কুক সিদ্ধান্ত নিল ঘুরতে বের হবে সবাইকে নিয়ে, মাইন্ড ফ্রেশ হবে। এভাবে ওরা ঈদের দিন ঘুরতে যাওয়ার জন্য মরিয়া হয়ে থাকে। সেই সকাল থেকেই ঘ্যান ঘ্যান করছিল ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। রোজ জিন বেগমের রুম থেকে বের হয়ে জঙ্কুকের রুমে আসে। করুণ কণ্ঠে শুধায়, বিকাল তো হয়ে গেছে, ঘুরতে নিয়ে যাবে না? নিচে গাড়ি পাঠিয়েছে বাবা, চলো না ভাইয়া। 5 মিনিটের মধ্যে সবাই নিচে নাম, আসতাছি। রোজের চোখ দুটো উজ্জ্বল হলো। তে আর দীপ্তকে ডাকতে ডাকতে ছুটে বের হলো। জঙ্কুক ততক্ষণে পাঞ্জাবি পায়জামা পরিবর্তন করেছে। কালো রঙের একটা পাঞ্জাবি পরেছে, সাদা পায়জামার সাথে সিলভার রঙের একটা বড় ঘড়ি পরেছে। তারপর সেট করা চুলগুলোতে আরেকবার ব্রাশ ছোয়ালো। পারফিউম শরীরে স্প্রে করতেই যাবে, অমনি দীপ্ত ছুটে আসলো তার কাছে। ছোটখাটো স্বাস্থ্যবান দীপ্ত ঝাঁকড়া চুলগুলো দুলিয়ে বলল, ভাইয়া আমার চুলগুলো সেট করে দাও প্লিজ। জঙ্কুক হেয়ার স্প্রে হাতে নিয়ে দীপ্তর চুলে মেরে চুলগুলো আছড়ে পরিপাটি করে দিল। দীপ্ত সরল সুন্দর হেসে আরেকটা আবদার করলো, পারফিউম প্লিজ। জঙ্কুক হাসলো। পারফিউম ওর শরীরেও স্প্রে করে দিল। নিজের শরীর শুকতে শুকতে দীপ্ত ছটপট করে বলতে থাকলো, এই পারফিউমটা খুব ফেভারিট ভাইয়া, শুধু আমার না পুরো। জঙ্কুক অবাক হলো বটে। ভীষণ আগ্রহ নিয়ে জানতে চাইলো, তুই কি করে জানলি? জানবো না, আমি যখন এই পারফিউমটা দিই আপু খুব রাগ করে, রাগী গলায় বলে দিতে না, বলে এটা শুধু জঙ্কুক ভাইয়ার পারফিউম, সে দিবে আর কেউ না, এগুলো বলে জানো। আবার লুকিয়ে লুকিয়ে পারফিউমের ঘ্রাণ শুকে। জঙ্কুক সোজা হয়ে দাঁড়ায়। তার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। তারপর নিজেকে একটু স্বাভাবিক করে হেসে কথা ফেরায়, যা গিয়ে দেখ সবাই তৈরি হয়েছে কিনা। আচ্ছা। জঙ্কুক আয়নার দিকে তাকিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। বড় একটা শ্বাস টানে। এই মেয়েটা তাকে পাগল বানিয়ে ছাড়বে। তারপর হালকা করে মাথাটা দুই দিকে ছাড়া দিয়ে মানিব্যাগ আর সেলফোন পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে ঘর থেকে বের হয়ে যায়। লিভিং রুমটা ফাঁকা। সবাই জিন বেগমের ঘরে হইচই করছে। জঙ্কুক তাদেরকে নিচে নামতে বলে ফ্ল্যাট থেকে বের হয়ে যায়। 300 ফিটে একটা প্রাকৃতিক খোলামেলা রেস্তোরাঁ খোলা হয়েছে কয়েক মাস আগে। দারুণ আকর্ষণীয় ভাবে সাজানো হয়েছে রেস্তোরাঁটি। রাতের সময়টায় বেশি আমোদদায়ক অনুভূতি হয়। খোলা আসমানের নিচে ধ্যান মেরে বসে থাকা যায়। শীতল বাতাসে অন্তরটা ঠান্ডা হয়ে থাকে। রাতের বেলায় চাঁদের আকাশটাও ওখানে অমায়িক দেখতে। জানালার কাচ দুপাশে খোলা, তাই এসি বন্ধ। দিগন্ত বিকেলের সুন্দরতম আসমান গাড়ির সাথে ছুটে যাচ্ছে। আরামদায়ক বাতাস ধেয়ে ছুটে আসছে। কাঁচ নামানো জায়গাটিতে ডান হাত রেখে সেখানে থুতনি ঠেকিয়ে এক মনে বাইরে তাকিয়ে জুতা খুলে সিটের উপরে গুটিসুটি মেরে বসেছে সে। এভাবেই বসে সচরাচর। ঠান্ডা বাতাসে তার দীঘল কালো চুল উড়ছে। জঙ্কুক অগোচরে সেই দৃশ্যখানি দেখছে। কালো সানগ্লাস চোখে, তাই ধরা পড়ার চান্স নেই। ড্রাইভিং সিটের ঠিক উপরে ছোট্ট আয়নাটা তের দিকেই তাক করানো। তে যে পাশে বসেছে জঙ্কুক ঠিক ওই পাশেই আয়নাটা ঘুরিয়ে রেখেছে। এমন সময় জঙ্কুক খেয়াল করলো তে একটা হাত বাহিরে বের করে রেখেছে। একটা গাড়ি ক্রস করলে কি হতে পারে তার ধারণা আছে নাদান মেটার। মুহূর্তে কপালটা কুঁচকে আসলো জঙ্কুকের। ধমকানো গলায় চিন্তিত সুরে বলল, তে হাত ভেতরে নেই।
তে ঝটপট হাত গুটিয়ে নিল, যেন এই ধমকটা শোনার আশায় ছিল। জঙ্কুকের ইদানিং খুব সন্দেহ হয় মেয়েটা ইচ্ছা করে বারংবার একই কাজ করে, না হলে একই কাজের জন্য বারবার তাকে ধমকাতে কেন হবে? সে তো কিছুতেই ধমকাতে চায় না তার বোকা ফুলকে, তাকে জোরপূর্বক বাধ্য করে। রাস্তায় জ্যাম আছে ভালোই, সাথে মানুষের উৎপত্তি, গিজগিজ করছে লক্ষ মানুষের ভিড়। সেই সব ঠেলে ঠুলে গন্তব্যে পৌঁছাতে সন্ধ্যা। গাড়ি পার্কিং এর দারুণ সুযোগ রয়েছে। জঙ্কুক গাড়ি পার্ক করলো এক সাইড করে। রোজ ইতিমধ্যে বের হয়ে গেছে, বড্ড খুশি সে। ভাই বোনকে রেস্তোরাঁর ভেতরটা দেখাতে খুব আগ্রহী সে। এর আগেও বন্ধুদের সাথে কয়েকবার এসেছে। তের বের হতে সময় লাগলো, জুতা পরে তারপর বের হতে ধরলো। ওনার এক অংশ আটকে গেল গাড়ির দরজার সাথে। নিচু হয়ে ছোটানোর জন্য বোকার মতো টানছে। জঙ্কুক সেই দৃশ্য কিছুক্ষণ দেখে এগিয়ে আসলো চাবি হাতে। চাবিটা পকেটে ভরে গম্ভীর সুরে বলে, ওদিকে সরে দাঁড়া। তে লেপটে গেল দরজার সঙ্গে। এভাবেই জঙ্কুকের সামনে বড়ই ছোট দেখতে সে। এখন গুটিসুটি মেরে দাঁড়ানোর জন্য আরো ছোট দেখাচ্ছে। জঙ্কুক আধো ঝুঁকে ওর আটকে থাকা ওনার অংশটুকু ছুটিয়ে দিল। জঙ্কুক খেয়াল করছে ওর একটু কাছাকাছি যেতেই তে হাঁসফাঁস করছে, যেন শ্বাস প্রশ্বাস ঠিকভাবে নিতেই পারছে না। ব্যাপারটা জঙ্কুক যেমন খেয়াল করলো তেমন উপভোগও করলো। তবে আজ তে তড়িঘড়ি করে ছুটে পালিয়ে যাচ্ছে না, বরঞ্চ ঠায় দাঁড়িয়ে। জঙ্কুক আর চোখে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা তের পানে চেয়ে সামনের দিকে পা বাড়ালো। তে হাঁটা ধরলো জঙ্কুকের পেছনে পেছনে, যেন সে জঙ্কুককে অনুসরণ করছে। জঙ্কুক যেখানে যাবে সেখানেই যাবে, অন্য কোথাও যাবে না। ঘোরাঘুরি শেষ করে ওদের ফিরে আসতে রাত 10টা। গাড়ি সোজা থামলো জীবন বাড়ির সামনে। সুবিনকে পূর্বেই কল করে গেটের সামনে আনা হয়েছে। জঙ্কুক চাবি ওর হাতে তুলে দিয়ে গাড়ি থেকে বের হয়ে দাঁড়ালো। রোজ ক্লান্ত ভঙ্গিতে চলে গেল। দীপ্ত ছুটে চলে গেল ভেতরে। তে দাঁড়িয়ে আছে অন্যদিকে। সুবিনও গাড়িটা নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো, গ্যারেজে রাখবে। দুজনই দাঁড়িয়ে আছে ফাঁকা গলির মতো বড় রাস্তায়। থেকে ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকতে দেখে জঙ্কুক বলে, ভেতরে যাচ্ছিস না কেন? আপনি যাচ্ছেন না কেন? আমি কি তোকে বলে যাব? কেন? বললে কি হবে? আপনি গেলেই আমি যাব। দীর্ঘ গলায় জবাব দিল তে। জঙ্কুকের হাসি পেল, তবে হাসলো না। মুখশ্রী গম্ভীর রাখার চেষ্টা করে বলল, কেন? আপনাকে যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যায়? আমাকে কিডন্যাপ করবে? তো আজকালকার মেয়েদের নজর ভালো না। তার মানে তোর নজরও ভালো না? সবাই আর আমি কি এক নাকি? আমি খুব ভালো, আমার নজরও খুব ভালো। আমায় মেয়েরা কিডন্যাপ করলে করতে পারে, আমার কোনো বাধা নেই। জঙ্কুকের এমন জবাবতে মোটেও আশা করেনি। চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি? জঙ্কুক মাথা ঝুঁকিয়ে হাসে, বলে, এখনো দাঁড়িয়ে? তে দৌড়ে চলে গেল। দরজার সামনে গিয়ে ঢোকার আগে শেষবারের মতো উকি দিয়েই গিয়েছে। জঙ্কুক বাড়িটা একবার দেখে হাঁটা ধরল। গলির মাথায় এসেই তার পা জোড়া থেমে গেল। সামনে আরেম সাহেব দাঁড়িয়ে আছে গোমরা মুখে, হাত জোড়া পিঠের পেছনে পেঁচানো। এখনো শরীরে লেপ্টে আছে জঙ্কুকের কিনে দেওয়া পাঞ্জাবি পায়জামা। জঙ্কুক আনমনে হেসে এগিয়ে গেল। বাবার পাশ ঘেঁষে চায়ের দোকানে গিয়ে বসলো। আরেম সাহেবও নরম হলেন, ছেলের পেছনে হেঁটে গিয়ে বসলেন পাশেই। জঙ্কুক 2 কাপ চা দিতে বলল, চিনি কম। কেউ কোনো কথাই বলছে না। আরেম সাহেব গলা ছেড়ে গম্ভীর সুরে কথা বলল, কেউ একজন নিজে তো আমার কোনো কিছু ব্যবহার করছে না, বোনটাকেও শিখিয়ে দিয়েছে ব্যবহার করতে না, নিজেদের টাকায় চলবে। তাহলে আমার এত টাকা পয়সা কামানোর মানে কি দাঁড়ালো? জঙ্কুকও একই সুরে জবাব দেয়, কেউ একজনকে জানানো হলো, আমার বোনকে আমি কিছুই শিখিয়ে পড়িয়ে দেইনি, সে যা করছে নিজের উদ্যোগে। আর এত চিন্তা হলে কেউ একজন তার ভাতিজিকে আমার হাতে তুলে দিতেই পারে, তাহলে তো আর সমস্যা দাঁড়াচ্ছে না। কেউ একজনের নজর আমার ভাতিজির দিকে কেন থাকবে? লজ্জা শরম কিচ্ছু নাই? বোনের চোখে যাকে বড় করেছে তার দিকেই নজর। ছি! ছোটবেলা থেকে কানে গুজে দেওয়া হয়েছে এই বোনের চোখে বড় করা মেয়েটি আমার বউ। তখন থেকে আর বোনের চোখে বড় করিনি, বউয়ের চোখেই বড় করেছি। কেউ একজনকে জানানো হলো আমি জীবন জঙ্কুক তো আর এমনি এমনি পাগল হইনি, আমাকে পাগল বানানো হয়েছে। এত সমস্যা নিজের ভাতিজিকে আটকে রাখছে না কেন? জঙ্কুকের তুলে দেওয়া চায়ের কাপটি হাতে নিয়ে থমকে আছে আরেম সাহেব। ছেলের সাথে তর্কে কিছুতেই পেরে উঠছে না কেন? অতিরিক্ত ভালোবাসে বলে নাকি?
ঈদের ছুটি কাটিয়েছে 9 দিন। 9 দিন পর একটানা 5 দিন অফিসের কাজে ব্যস্ত জঙ্কুক। এই ব্যস্ততা কাটিয়ে উঠতে না উঠতেই 3 দিনের জন্য কোম্পানির বসের সাথে ট্যুরে যেতে হয়েছে তাকে। যাওয়ার সময় মায়ের কাছে রোজকে রেখে গেছে তার অনুপস্থিতিতে মাকে দেখাশোনা করার জন্য। 3 দিনের ট্যুর শেষ করে আজ রাত 1:30-এ ঘরে ফিরেছে জঙ্কুক। ঘুমানোর আগ মুহূর্তে ফোন চেক করলো। নিত্যদিনের মতোই তের কিছু অদ্ভুত মেসেজ আনসেন্ড করা আছে। কি রিপ্লাই দেওয়া যায় এই সমস্ত মেসেজের সে আজও বুঝে উঠতে পারল না। তাই ফোনটা রেখে ঘুমিয়ে পড়ল। ভীষণ ক্লান্ত সে, লম্বা জার্নি করে এসেছে, তাই চোখ জোড়া বসতেই তের হাস্যোজ্জ্বল মুখটা তার চোখে ভেসে উঠল। অনেকদিন ধরে মেয়েটাকে দেখছে না। কিছুদিন চোখের সামনে না আসলেই অশান্তি লাগে জঙ্কুকের। শূন্যতা অনুভব হয়। 2 দিন ছুটি আছে। জঙ্কুক ভেবে রেখেছে কালকে তের কলেজে সে নিজে আনতে যাবে তেকে। ওর কলেজ ছুটি হয় যেহেতু বেলা 12টায়। জঙ্কুক 12টার আগেই পৌঁছে যাবে, ওকে পিক করবে, লাঞ্চ করবে একসাথে। জঙ্কুকের ঘুম ভাঙলো বৃষ্টির শব্দে। ঝড় ঝাপটাময় বৃষ্টি। থাই গ্লাস ভেদ করে দেখা যাচ্ছে আধার আকাশ। চারপাশ মেঘলাময়। দেয়াল ঘড়িতে 10:30। জঙ্কুক উপর হয়ে শুয়ে মুখটা গুজে দিল নরম বালিশে। পাতলা কম্বল সরে তার ফর্সা শরীর দৃশ্যমান। 2 বাহু উঁচু হয়ে আছে। নিয়মিত ওয়ার্কআউট করায় আধারের ঘরটা মোহনীয় লাগছে। শীতল আবহাওয়ায় জঙ্কুক আরো কিছুক্ষণ শুয়ে থাকলো। উঠল 15 মিনিট পর। জিন বেগম লিভিং রুমে বসে কাপড় চোপড় ভাঁজ করছে। জঙ্কুককে আজকে তিনি ওঠাতে চায়নি। ছেলেটা মধ্যরাতে এসেছে, তাড়াতাড়ি ঘুম ভাঙার প্রয়োজন নেই। ঘুম পর্যাপ্ত হবে না ভেবে ব্রেকফাস্ট করতেও তোলেনি। সেই মুহূর্তে জঙ্কুক আসলো ব্রাশ হাতে। ওকে দেখে জিন বেগম বলে উঠল, বেলা হয়েছে, নাস্তা খাওয়ার প্রয়োজন নেই আব্বা, বিরিয়ানি রেখেছি, গরম গরম দেই। জঙ্কুক মাথা দুলিয়ে রুমে ফিরে আসে। তোয়ালে নিয়ে গোসল করতে ওয়াশরুমে ঢুকে। ঠান্ডা পানি দিয়ে গোসল করে বের হয়ে আসে জঙ্কুক। আজকে আর ফর্মাল ড্রেস পরবে না। কালো জিন্স প্যান্টের সাথে সাদা টি শার্ট পরে নিল। হাতে ঘড়ি ঝাপটে নিল। মানিব্যাগ প্যান্টের পেছনের পকেটে ঢুকিয়ে রুম থেকে বের হয়ে আসলো। জিন বেগম ইতিমধ্যেই খাবার বেড়েছে। জঙ্কুক বসলো, ধীরে সুস্থে খেতে থাকলো। খাবার এক ফাঁকে ড্রাইভার চাচাকে কল করে বলল আজকে তেকে সে আনতে যাবে, গাড়ি পাঠানোর দরকার নেই। জিন বেগম মিটমিট করে হেসে শোধালো, তের কলেজে যাবি? ঠান্ডা গলায় জবাব দিল জঙ্কুক। নিয়ে ফিরিস বাসায়, বিরিয়ানি রান্না করেছি, ওর খুব পছন্দের। আচ্ছা। কখন বের হবি? এই তো এখনই বেরোবো। বাইরে তো ঝড় বৃষ্টি, এর মধ্যে যাবি? বলতি গাড়ি করে এনে এখানে নামতো। ঝড় ঝাপটা নেই এখন, শুধু বৃষ্টি। জিন বেগম তবুও চিন্তিত হলো। জঙ্কুক বের হয়ে গিয়েও ফিরে আসলো। সোজা লিভিং রুম পেরিয়ে নিজের ঘরে ঢুকলো। মিনিট খানিক পরে রুম থেকে পাতলা শুভ্র রঙের জ্যাকেট নিয়ে আসলো সে। জিন বেগম ছেলের হাতে কালো রঙের একটা ছাতি ধরিয়ে দিল। মিনমিন করে বলল, ডেকে নিয়েই ফিরিস। কলেজের সদর দরজা বন্ধ, এখনো ছুটি হয়নি। কলেজের সামনে একটা কফি শপ আছে। মাথায় বৃষ্টি নিয়ে জঙ্কুক ওভার থেকে নেমে ছুটে গেল কফি শপের সামনে। এখনো অনেকটা সময় বাকি, তাই ডিরেক্ট কফি শপের ভেতরে ঢুকলো। কলেজের গেট দেখা যায় এমন একটা কর্নার বাছাই করে বসলো। গ্লাস ভেদ করে ওপাশের সমস্ত কিছু ক্লিয়ার তার চোখের সামনে। কাচের টেবিলে রাখা মেনুটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিল। একজন অল্প বয়স্ক ওয়েটার এসে কি প্রয়োজন জানতে চাইলো। জঙ্কুক ইউজুয়াল কফি অর্ডার করলো। কফি আসতে সময় নেয় না, কিছুক্ষণের মধ্যে চলে আসে। ওয়েদার দারুণ, তাই বুঝি কফিরও তৃপ্তি বাড়লো, নয়তো এত টেস্টি লাগবে কেন। কাচের গ্লাস বেয়ে পড়তে থাকা বৃষ্টির পানি দেখতে দেখতে আনমনেই কফি শেষ করে ফেললো জঙ্কুক। আরেকটা কফি অর্ডার করলো জঙ্কুক। সেটিতে একটা চুমুকও বসাতে পারলো না। তার পূর্বেই দেখতে পেল কলেজের দরজা খোলা। এক ঝাঁক অল্প বয়সী তরুণ তরুণী বের হতে শুরু করেছে। কেউ ভিজে ভিজে, কেউ ছাতি মাথায়। কারো কারো ফ্যামিলি এসেছে, আবার কারো গাড়ি এসে দাঁড়িয়েছে। জঙ্কুক দ্রুত উঠে কফির বিল পে করে ছাতি মাথায় তুলে রাস্তা পেরিয়ে ওপাশে গিয়ে দাঁড়ালো। মিনিটের মাথায় একটা মেয়েকে দেখতে পেল। দুজন ছেলের মধ্যে দাঁড়িয়ে। মেয়েটিদের মামাতো বোন। জঙ্কুককে চেনে, প্রায় আসতো বাসায়। তবে পার্সোনালি জঙ্কুকের মেয়েটাকে মোটেও পছন্দ না। তাকে দেখলেই শরীরের উপরে পড়ার জন্য তৈরি থাকে। স্বভাবটাও নেগেটিভের চূড়ান্তে। আয়ু বেগম আর তের মুখের দিকে তাকিয়ে জঙ্কুক কিচ্ছু বলতো না।
ছাতি দিয়ে মুখটা ঢেকে নিল জঙ্কুক। মেয়েটির সামনে পড়তে চায় না। মেয়েটিও তার পাশ ঘেঁষে চলে গেল। মেয়েটি চলে যেতেই পুনরায় ভেতরে নজর ফেললো। দেখতে পেল তেকে বৃষ্টিতে ভিজে ভিজে নেচে কুদে আসছে। হাসির ঠোঁট থেকে সরছেই না। হাসতে হাসতে নেঞ্চির উপরে পড়ে যাচ্ছে। সাদা কলেজ ড্রেস পরে এই মেয়েটাকে ভিজতে জঙ্কুক শতবার বারণ করেছে, তবে কে শোনে কার কথা। শুধু শুধু কি আর তাকে থমকায় জঙ্কুক? নেন্সি হুট করে সামনে তাকিয়ে জঙ্কুককে দেখে ফেলে। কিছুটা চমকে ওঠে। পরপরই থেকে খোঁচা মেরে সামনে ইশারা করে দেখায়। তে ভুরু কুচকে তাকায়। অদূরে ছাতি মাথায় দাঁড়ানো লম্বাটে জঙ্কুককে দেখে চোখ দুটো জলজল করে উঠে তার। নেন্সিকে, ওকে তো তে চেনেই না। এমন ভঙ্গি করে ওকে ফেলে দৌড় লাগায়। দৌড়াতে দৌড়াতে জঙ্কুকের সামনে গিয়ে থামে। বোকার মতো হেসে বলে, কখন এসেছেন জঙ্কুক ভাই? অনেকক্ষণ অপেক্ষা করেছেন। আমাকে ডাকলেই পারতেন, দৌড়ে চলে আসতাম। জঙ্কুক চোখ রাঙায়। তোকে না বলেছি বাইরে ভিজবি না? একদম কথা শুনিস না। বলতে বলতে তের মাথায় ছাতা ধরে জঙ্কুক। হাতে থাকা জ্যাকেট খানা এগিয়ে দিয়ে বলে, তাড়াতাড়ি পরে ফেল। তে কাঁধ থেকে ব্যাগটা খুলে জঙ্কুকের হাতে ধরিয়ে দিল। হাসতে হাসতে জ্যাকেটটা পরে নিল। নিজেকে বাঁচানোর ভঙ্গিতে সকল দোষ নেন্সির মাথায় ফেললো। আমি তো ভিজতেই চাচ্ছিলাম না। ওই নেন্সি বলল ওর নাকি বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছা করছে, তাই আমি একটুখানি কোম্পানি দিচ্ছিলাম। বেস্ট ফ্রেন্ড হিসেবে এতটুকু তো করতেই পারি, তাই না? পেছনে দাঁড়িয়ে থাকা নেন্সির মুখে মেঘ জমলো। মেয়েটা কি ধরনের মিথ্যুক! ওই তো নেচে কুদে ভিজতে চাইলো, এখন ওকে দোষ দিচ্ছে। আর চোখে আবার তার দিকে তাকিয়ে মুখ বাঁকাচ্ছে। তবে নেন্সি কিচ্ছু বলল না। মেয়েটা এতদিন যেভাবে হাই হুতাশ করেছে জঙ্কুক ভাইয়ের জন্য, যাক অবশেষে তার জঙ্কুক ভাইয়ের দেখা মিলল। অন্যদিন নেন্সি ঠিক দেখে নেবে তেকে। নেন্সিকে দেখেও যেন দেখছে না। সে তো খুব ব্যস্ত তার জঙ্কুক ভাইকে দেখতে। জঙ্কুক আর চোখে চঞ্চল তেকে দেখে নিল। সে তো পারছে না নেন্সিকে মাথায় তুলে দূরে ফেলে দিতে। জঙ্কুক ঠোঁটে আসা হাসিটুকু আটকে নেন্সিকে প্রশ্ন করে, তুমি একা যেতে পারবে নাকি আমাদের সাথে যাবে? আরে না না ভাইয়া, আমি একা না, আমার ভাই আছে তো, ওই যে বন্ধুদের সাথে সামনে। জঙ্কুক মাথা দুলিয়ে তেকে নিয়ে হাঁটা ধরল। ডান হাতে ছাতা আর বা হাতে তের কলেজ ব্যাগ। বৃষ্টি এখন তুমুল গতিতে ছুটছে। মাথার ওপর ধরে রাখা ছাতাটা বাতাসে হেলে দুলে যাচ্ছে। জঙ্কুকের টি শার্ট প্রায় ভিজে গিয়েছে। হঠাৎই ভেজা জঙ্কুকের শরীর ঘেঁষে আলগোছে তে জঙ্কুকের হাতটা জড়িয়ে ধরল। ধরে নিজেই কিছুক্ষণ হাসপাস করে চলল। লজ্জায় মাথা তুলে জঙ্কুকের দিকে তাকাতে পারছে না। অন্য সময় হলে জঙ্কুক ছাড়িয়ে নিত কিংবা তেকে দূরে সরিয়ে দিত, তবে আজ ইচ্ছা করছে না। ধরতে দিল। নিজেও উপভোগ করতে থাকলো ওর নরম হাতের স্পর্শ। ক্ষণে ক্ষণে লুকিয়ে আর চোখে ওর তাকানোর প্রয়াসগুলো উপভোগ করতে লাগলো। মোড়ে এসে দাঁড়ালো রিক্সার জন্য। এমন সময় তে হুট করে ছাতিটা নামিয়ে ফেললো। হালকা ভেজা জঙ্কুক একেবারে ভিজে চুপচুপা। উঠানো সেট করা চুলগুলো ভিজে কপালে লেপটে এলো। জঙ্কুক রাগান্বিত দৃষ্টিতে তাকাতেই তে চুপসে যাওয়া কণ্ঠে আবদার করলো, বৃষ্টিতে ভিজে যাই, একটুই তো রাস্তা। এই মেয়েটার সাথে সে কখনোই পেরে ওঠে না। ছাতাটা গুটিয়ে বন্ধ করে নিল। একটা রিক্সায় দাঁড় করালো। তেকে রিক্সায় উঠিয়ে নিজে উঠে বসলো তের পাশে। পারতে সে কখনোই তের এত কাছাকাছি আসে না, বসে না। পুরুষ মানুষ সে, তার ওপর দৃষ্টি অপবিত্র। মোটেও ভালো কিছু মাথায় আসে না কাছাকাছি থাকলে। এর জন্যই তো দূরে রাখে। সেসব কি এই অবুঝ মেয়েটা বোঝে? সে তো জঙ্কুককে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করতে চায় প্রতিনিয়ত। স্বাস্থ্যসম্মত জঙ্কুক বসতে রিক্সাটা ছোট মনে হলো। লেপ্টে বসতে হলো দুজনকে। মেঘ ডাকছে ক্ষণে ক্ষণে। তে তো ভীষণ খুশি। বৃষ্টি হাত মেলে ধরছে। হাসতে হাসতে তাকাচ্ছে। জঙ্কুক সুযোগ পেলেই দেখছে। মাত্র কয়েকটা দিনই তো এই মিষ্টি মুখখানা দেখেনি, কিন্তু তার মনে হচ্ছে বছর ধরে দেখেনি। এখন তৃষ্ণা মিটছেই না। হালকা পাতলা দেখায়। একদম ঘন্টা ধরে সরাসরি তাকিয়ে থাকলে না তার তৃষ্ণাটা মেটাতে পারত। তবে সেই সুযোগ কি আর আছে? তে তো আর চোখে বারবার তাকাচ্ছে, পারছে না চোখ দিয়ে জঙ্কুককে গিলে খেতে। তে পড়াশোনা কেমন চলছে? ভালো না, আমি কাল থেকে পড়তে আসি। বাসায় টিচার রাখা হয়েছে না? তাদের পড়ানো বুঝি না। আমার মুখে কি এক্সট্রা মধু যে যা বলি তাই বুঝিস? তে মিনমিন গলায় বলে, তারা আর আপনি কি এক হলেন? জঙ্কুকের দৃষ্টি নরম হয়ে এলো। মুখশ্রীতে একই প্রশ্ন রয়ে গেল, এক না? একদম না, আমি কাল থেকে পড়তে আসবই জঙ্কুক ভাইয়া। জঙ্কুক অন্যদিকে ফিরে হেসে নিল। রুক্ষ গলায় বলল, আচ্ছা।
ভিজতে ভিজতেই দুজন বাসায় এলো। জিন বেগম তেকে ভেজা দেখে দ্রুত রোজের জামা কাপড় আর টাওয়াল এনে তার হাতে দিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। তারপর দৌড়ে গেল চা বানানোর জন্য রান্নাঘরে। রং চা বসালো আদা দিয়ে। ছেলে মেয়ে দুটো ভিজে এসেছে, ঠান্ডা না লেগে যায়। জঙ্কুক ইতিমধ্যে গোসল করে ট্রাউজার আর টি শার্ট পরে হাজির। বাম হাতে টাওয়াল তার, সেটা দিয়ে ধীরে ধীরে মাথার চুল মুছে নিচ্ছে। তারপর লিভিং রুমে এসে টেলিভিশন অন করেছে সে। আজকে খেলা আছে, ইতিমধ্যেই শুরু হয়েছে। সে ব্যস্ত ভঙ্গিতে খেলা দেখছে। জিন বেগম এক কাপ রং চা দিয়ে গেল। সেখানে চুমুক দিতে নিয়ে চোখ গেল পাশের রুমে। সদ্য গোসল করে তে ভেজা চুলে ওড়না ছাড়া ওয়াশরুম থেকে বের হয়েছে। সেই দৃশ্য দেখেই জঙ্কুকের বুকটা শব্দ করে উঠল। দৃষ্টি ফিরিয়ে নিল, মস্তিষ্ক থেকে যাচ্ছে না ওর নারী শরীরের দৃশ্য। জঙ্কুক ফিরে আসাতে রোজ সকালবেলায় বাড়িতে চলে গেছে। সন্ধ্যায় বাড়িওয়ালা ভাবি জিনকে ডেকেছে, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। জিন যাওয়ার আগে এক পাতিল লাল চা বানিয়েছে। জঙ্কুককে এক কাপ দিল, আর এক কাপ ডাইনিং টেবিলের উপরে রেখে তেকে ডেকে বলল চাটা নিয়ে যেতে। ফ্ল্যাট ছেড়ে বের হওয়ার আগে জঙ্কুককে বলে গেল মিনিট খানিক পরে ফিরে আসবে। তে চায়ের কাপটা এখনো পড়ে আছে। বাধ্য হয়ে শীতল কণ্ঠে ডাকলো, তবে তে ঘর থেকে বের হলো না, শব্দও করলো না। জিন বেগম বের হয়ে যেতেই জঙ্কুক সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। ডাইনিং এর উপর থেকে গরম চায়ের কাপটা হাতে তুলে নেয়। তারপর পা বাড়ায় নিজের রুমের দিকে। দেখতে পেল তে বারান্দার সামনে দাঁড়িয়ে। তার রুমের বারান্দাটা বেশ বড় আর অনেকগুলো ফুলের টব ঝুলানো। শীতল বাতাসে ফুল গাছগুলো দুলছে, বৃষ্টির জলে ভিজছে। তে সেই দৃশ্য উপভোগ করছে। গোসল নিয়েছে কিছুক্ষণ আগে, কালো বড় চুলগুলো এখনো ভেজা, জল ঝরে পড়ছে টপ টপ করে। জঙ্কুক অশান্ত দৃষ্টি ফেরায়, গিয়ে দাঁড়ায় তের পেছনে। চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলে, ধর, চাটা শেষ কর। তে ফিরে তাকায়। চায়ের কাপটা নেওয়ার পূর্বেই লোডশেডিং হয়। বাইরে ঝংকার তুলে বজ্রপাত ঘটছে। আধার ছড়িয়ে গেল চারপাশে। শীতল বাতাসের সঙ্গে লেপ্টে আসছে বৃষ্টির জল। তে ভয় পেল, আটকে উঠল, অস্পষ্ট সুরে ডাকলো, জঙ্কুক ভাই। জঙ্কুক আশ্বস্ত করে, আছি। হুড়মুড়িয়ে দু কদম পিছু হাঁটলো তে। পিঠ গিয়ে ঠেকলো জঙ্কুকের প্রশস্ত বুকে। ভেজা লম্বা চুলের ঠান্ডা স্পর্শে শীতল হলো জঙ্কুকের বুক। ফোটা ফোটা জলে ভিজলো জঙ্কুকের টি শার্ট। মিষ্টি ঘ্রাণ নাকে ভেসে এলো। জঙ্কুক হাত বাড়িয়ে কাপটা পুনরায় এগিয়ে দিল। জানে আমি ফ্ল্যাশ লাইট অন করি। তে চায়ের কাপটা হাতে নিল, তবে সরল না। ওভাবে লেপ্টে দাঁড়িয়ে থাকলো জঙ্কুকের বুকে। ধীর স্থির গলায় বলল, ভালো লাগবে না, এভাবেই থাকুন। ভালো লাগছে। ভয় লাগছে না? আপনি আছেন তো। জঙ্কুক আধারে নিঃশব্দে হাসে। দাঁড়িয়ে থাকে তের ইচ্ছা মতোই। হুটহাট বজ্রপাতের আলো ছড়াচ্ছে। সেই আলোতে তের মিষ্টি মুখখানা দৃশ্যমান হচ্ছে। জঙ্কুক অপলক দেখে, বাতাসের তরে তের চুলগুলো উড়ছে। জঙ্কুকের নাকে মুখে এসে আছড়ে পড়ছে। জঙ্কুক হাত উঠিয়ে অশালীল চুলগুলো ধরেই রাখে। দু আঙ্গুলের সাহায্যে ছুঁয়ে অনুভব করে। তে চায়ের কাপে চুমুক বসিয়েছে। বড় মায়ের হাতে জাদু আছে, চাটা দারুণ মজা, তাই না? জঙ্কুক জবাব দিল না। আধারে অস্পষ্ট তের ভেজা ঠোঁট জোড়া অনিমেষ দেখলো শুধু। কিছুক্ষণের মধ্যে বিদ্যুৎ ফিরে আসে জিন বেগম। এসে বিরিয়ানি গরম বসিয়েছে, তেকে খেতে দেবে। তে তার পেছনেই দাঁড়িয়ে আছে, পারছে না এখনই খেতে বসতে। অমন সময় জঙ্কুক টি শার্ট পরিবর্তন করে বের হয়ে আসে। বলিষ্ঠ জঙ্কুকের শরীরে ৮-৬০ পোশাক ভীষণ রকমের মার্জিত লাগে। শরীরের পেশি বহুল মাংসপেশিগুলো ফুলে ফেপে উঠে পোশাকের উপর দিয়ে। কিনই পর্যন্ত টাইট টি শার্টের হাতাটা ফোল্ড করা। পুরুষালী আরো বৃদ্ধি পেয়েছে ৪ গুণ। তে ড্যাব ড্যাব করে চেয়ে দেখছে। জঙ্কুক আর চোখে ওর বোকা শোকা দৃষ্টি ভীষণ উপভোগ করে। মেয়েটা কি বোঝে তার এমন বোকা বোকা দৃষ্টি জঙ্কুকের কতটা আদুরি লাগে? ও যখন এভাবে তাকায়, জঙ্কুকের তো ভীষণ ইচ্ছা করে তার বোকা ফুলটাকে আদর করতে। পচা আদর, দুষ্ট আদর।